নমস্কার। রাজ্যের আপামর জনগণের কাছে কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আর সেই বিষয়গুলো হলো যে আপনারা সরকারের সময়ে, এই সরকারের সময়ে বা আগের সরকারের সময়ে কী কী পেয়েছেন সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে। সাধারণ মানুষ তার মতন করে কয়েকটি কথা বলবেন বিনামূল্যে চাল পেয়েছেন, ঘর পেয়েছেন, কেউ বলবেন পুকুর পেয়েছেন, কেউ বলবেন তিনি বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন। নিঃসন্দেহে সেগুলো হচ্ছে সরকারের কাজকর্ম বা পরিকল্পনা, সেগুলো বাস্তবায়নে সরকার গুরুত্ব দেয় এবং সেই কাজগুলি সরকার বরাবরই করে থাকে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। ঠিক তার পাশাপাশি সাধারণ মানুষ যদি প্রশ্ন করে যে এই সরকারের আমলে একজন বিধায়ক, একজন মন্ত্রী কী কী সুবিধা পাচ্ছেন বা পেয়েছেন, নিঃসন্দেহে 7.5-8 বছর সরকারের সময়ে তারা দুবার বেতন বাড়ার পর যে সুযোগ সুবিধা সেটা পেয়েছেন। অর্থাৎ রাজ্যের মন্ত্রী বিধায়করা দেশের বিভিন্ন রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী কিংবা অন্যান্য মন্ত্রী বা বিধায়কদের মতো সম্মানজনক বেতন ভাতা পাচ্ছেন। অর্থাৎ ত্রিপুরায় যে বিধায়ক মন্ত্রীদের বেতন ভাতা ছিল সেগুলো অন্যান্য রাজ্যের মন্ত্রীদের তুলনায়, বিধায়কদের তুলনায় অনেক অনেক কম ছিল। অর্থাৎ কর্মচারীদের ভাষায় অসামঞ্জস্য ছিল বা সমতাহীন ছিল। এবার বিজেপির আমলে দুইবার রাজ্যের বিধায়কদের, মন্ত্রীদের সেখানে বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে। তার পাশাপাশি যারা এমডিসি আছেন তাদেরও বেতন ভাতা বামফ্রন্ট সরকারের সময়কাল থেকে কয়েক গুণ বেড়ে গেছে। এদিক থেকে সাধারণ মানুষ যেমন বিনামূল্যে চাল পাচ্ছেন, ঘর পেয়েছেন বা অন্যান্য সুযোগ সুবিধা পেয়েছেন, ঠিক এই রাজ্যের মন্ত্রী নেতারাও সেখানে দারুণভাবে সুযোগ সুবিধা পেয়েছেন। এখন প্রশ্ন হলো, সাধারণ মানুষের কল্যাণে সরকার অঙ্গীকারবদ্ধ, সবকা সাথ সবকা বিকাশের সরকার, অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারের পরিকল্পনা পৌঁছে দেওয়ার সরকার এবং সমাজের কল্যাণকর সরকার, জনকল্যাণমুখী সরকার এবং অবশ্যই এই সময়ের মধ্যে রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করার সরকার, মডেল রাজ্য গড়ে তোলার সরকার রাজ্যে আছে। সেই কথাগুলো সাধারণ মানুষ শুনেন, তো প্রায় প্রতিদিন শুনেন। আপনারা কি কোনোদিন কোনো মন্ত্রীর মুখে, কোনোদিন কোনো বিধায়কের মুখে শুনেছেন যে তারা এত টাকা বেতন পাচ্ছেন? শুনেছেন যে তারা এত টাকার বিদ্যুৎ বিল পাচ্ছেন, এত টাকা মেডিকেল বিল পাচ্ছেন, তারা এত টাকার ঘরে থাকছেন, এত টাকার কোয়ার্টারে থাকছেন, এত দামি কোয়ার্টার ব্যবহার করছেন ইত্যাদি কি কোনোদিন শুনেছেন? কেউ শুনেননি। এটা ত্রিপুরার মানুষ, যারা সচেতন মানুষ, তারা যদি আরটিআই দেন, সাহস করে, তাহলে হয়তো কিছুটা বক্তব্য জানতে পারেন, কিছু তথ্য জানতে পারেন, কিন্তু পুরোপুরিটা জানতে পারবেন কিনা সন্দেহ আছে। আমরা আজ এই বিষয়গুলো একটু কথা বলছি আপনাদের প্রত্যেকটি নিয়ে এই কারণে যে রাজ্যের শিক্ষক কর্মচারীরা বলছেন তাদের বকেয়া দিয়ে দেওয়ার হচ্ছে, অবসরপ্রাপ্ত সহ তাদের বকেয়া দিয়ে দেওয়ার হচ্ছে 22%, তারা পাচ্ছেন 36%। ইতিমধ্যে অরুণাচল প্রদেশ 3% দিয়ে দেওয়ার ঘোষণা করে, তাদের মোট দিয়ে দেওয়ার পরিমাণ হয়েছে 58%। এই 58% দিয়ে দেওয়ার হওয়ার পর এই সময়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দিয়ে দেওয়ারের একেবারে সমান সমান একমাত্র ডাবল ইঞ্জিনের রাজ্য অরুণাচল প্রদেশ। সেদিক থেকে ত্রিপুরার ক্ষেত্রে অনেকটা পার্থক্য আছে। এখন এই বিষয়গুলো উত্থাপন করা হয়েছে এই কারণে যে রাজ্যের মন্ত্রীরা, বিধায়করা যে বেতন ভাতা পাচ্ছেন আগে কম পেতেন বামফ্রন্ট সরকারের সময়ে, তারপর তারা বাড়িয়ে নিয়েছেন। অন্যান্য রাজ্যের মন্ত্রীদের সঙ্গে, বিধায়কদের সঙ্গে বেতন ভাতার তুলনা করতে গিয়ে ওই রাজ্যগুলোর সঙ্গে তাদের বেতন ভাতাকে একটা সম্মানজনক স্থানে পৌঁছে দিয়েছেন। দারুণ খবর। নিঃসন্দেহে কেউ খুশি হবেন, তা নিয়ে কে বা মামলা করবেন? কেউ তো কিছু করবেন না। এ রাজ্যের মানুষ সেগুলো শুনেছে। এখন প্রশ্ন হলো, যে মন্ত্রীরা, যে বিধায়করা সরকারে থেকে নিজেদের বেতন ভাতা অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে তুলনা করে বাড়িয়ে নিয়েছেন বা সামঞ্জস্য বজায় রেখেছেন, সম্মানজনক বেতন ভাতা নিয়েছেন অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে তুলনা করে, তাহলে ত্রিপুরার শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তদের বক্তব্য, তারা কেন অরুণাচল প্রদেশের সঙ্গে তুলনা করে 58% দিয়ে দেওয়ার ঘোষণা করবেন না, বা তারাই কোনো দিয়ে দেওয়ার পাবেন না রাজ্যের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তরা? নমস্কার, কে বলছেন? মন্ত্রীরা তাকে এটা করার কিন্তু এই যে
তাদের যে এখনো ডাউট করছেন যে এই ক্যান্সার অরুণাচল প্রদেশের পুত্র রাজ্য আমাদের পুত্র রাজ্য তারা যদি করে আমার ফেলাইতে দিল্লি যায় আজকে মুখ্যমন্ত্রী না হয়েছেন দিল্লি আজকে উনি এই কথা চিন্তা করা উচিত ভালো থাকবেন কিন্তু ভালো হবে না ওকে ভালো থাকবেন ঠিক প্রশ্নগুলো এ রাজ্যের আপামর মানুষের যেমন রয়েছে পাওনাকড়ি হিসাবে শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্ত প্রত্যেকেরই রয়েছে। আবার তারা স্মরণ করিয়ে দিয়েছেন, কারণ বলেছিলেন 2018 সালের ভিশন ডকুমেন্টের, আমরা দৃশ্য আপনাদের কাছে তুলে ধরেছি, দৃশ্যগুলো দেখে অনেকে মনে করবেন যে হ্যাঁ ওই সময় আপনারা ভিশন ডকুমেন্টের সঙ্গে একটা লিফলেটও তুলে ধরেছেন, যে লিফলেট ওই সময় রাজ্যের শিক্ষক কর্মচারীদের হাতে তুলে দেওয়া হয়েছিল। তখন বলা হয়েছিল যে তখন সপ্তম বেতন কমিশন হুবহু লাগু করা হবে, এই কথাগুলো বলা হয়েছিল। এবং পরবর্তী সময় কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনে সিলমোহর দিয়েছে, ত্রিপুরা সরকার তা কার্যকর করতে পারে এমন বিশ্বাস আশা রয়েছে। চলতি মাসের হিসাব নিয়ে অনেকে বলছেন। এবং তখন বলা হয়েছিল সপ্তম বেতন কমিশনের সমস্ত সুপারিশ কেন্দ্রীয় হারে দেওয়া হবে। যারা এ রাজ্যের অতি বড় বিজেপি শিক্ষক কর্মচারী নেতা আছেন তিনিও বলবেন যে না, যদি দেওয়া হতো তাহলে 2.57 বদলে তারা 2.72 পেতেন ফিটমেন্ট ফ্যাক্টর, পান না। তো সুতরাং কেন্দ্রীয় সরকারের মতো বা কেন্দ্রীয় সরকারের হুবহু সেখানে সপ্তম বেতন কমিশনের সুপারিশ সেই অর্থে কার্যকর হয়নি, এবং হবে কিনা সেটা অন্তত এই সময় স্পষ্ট করে বলা যাবে না। সেই হিসাবে স্পষ্ট করে কিছু বলা যাবে না। কিন্তু এই সময়ের মধ্যে যে 58% কেন্দ্রীয় সরকার বিএডিআর ঘোষণা করেছে বা দিচ্ছে, তারপর বলা যেতে পারে এই সময়ের মধ্যে ব্যবধান কিংবা অন্যান্য রাজ্যগুলো কিভাবে এগিয়ে আছে, বা আবার যদি বলা যায় ত্রিপুরা অন্যান্য রাজ্য থেকে কিভাবে পিছিয়ে আছে। কারণটা সে জায়গায় ব্যাখ্যা দিতে হয় এই কারণে, কারণ যেখানে রাজ্যের মন্ত্রীরা বিধায়করা অন্যান্য রাজ্যের তুলনা করে যারা বেতন ভাতা বাড়িয়ে নিয়েছেন সামঞ্জস্য রক্ষায় কিংবা সম্মানজনক বেতন ভাতার কারণে, তাহলে কেন অরুণাচল প্রদেশের 58% ত্রিপুরায় হবে না? এ রাজ্যে শিক্ষক কর্মচারীরা যদি সে প্রশ্ন করেন উত্তর কি থাকবে মন্ত্রী বিধায়কদের কাছে? নমস্কার, কে বলছেন? কথা বলুন। মন্ত্রী মহোদয়রা সবসময় বলে সবকা কাজ সবকা বিকাশ, যেমন ভারত স্বচ্ছ ভারত, বেতন কাঠামোর ক্ষেত্রে কেন একই না? মন্ত্রী বিধায়করার ভাতা যদি অন্যান্য রাজ্যগুলোকে তুলনায় সমধৈর্য করতে পারে, তা কোনো বিল আনতে হয় না বিধানসভাতে, কিন্তু কর্মচারীদের ক্ষেত্রে কেন না? তার কারণ কি? এখানে পরিস্থিতিরা তারা রাজ্য ঘোষণা করার চেষ্টা করে, বিচার শিল্পীরা হয়। মন্ত্রী বিধায়করা শিক্ষক তারা এত টাকা ভাতা নেয় এবং কোয়ার্টার, তারপরে মেডিকেল ফি, সমস্ত গাড়ি ফি, পত্রিকা পায়। এদের সাধারণ মানুষ ভোট নিয়ে তারা মন্ত্রী দিল, এখন তাদের মন্ত্রী ভাতা বাড়ানোর জন্য না। আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছিল যে আমরা কথার বাইরেও ভিশন ডকুমেন্টের বাইরেও কিছু কাজ আমরা কাজ করছি। হ্যাঁ, ভিশন ডকুমেন্টের বাইরে কাজ করছে, এই কথা কোনটা করছে? তাদের বেতন ভাতা যে বাড়াইছে সেই কারণে ভিশন ডকুমেন্টে ছিল না, কিন্তু তাদের বেতন ভাতা বাড়াইছে সেইটা ভিশন ডকুমেন্টের বাইরে করছে। আর বিভিন্ন রাজনৈতিক দলের স্বাধীনতা ভাঙচুর করবো, তারপর পুরা দিব, কর্মীকারে মারবো, এইসব ভিশন ডকুমেন্টে ছিল না, সেইটা করছে। আমরা অন্তর্জাতীয়করণের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো তাদের কথাবার্তার কোনো আসামি ধরা হয় না। আমরা দেখলাম বিজ্ঞানীদের ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর থেকে বলা হইলে আসামি গ্রেপ্তার হইল, কিন্তু এই ধরনের এই প্রশাসনটা আসলে মুখ্যমন্ত্রীর কারণে, মুখ্যমন্ত্রীর কথার কারণে বিভিন্ন ঘটনার আসামিগুলো ধরা পড়ে না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে জানাবো যে আপনি ধর্ম পালন করুন, যখন নির্বাচনে যাইবেন তখন দলীয় ধর্ম পালন করুন, নির্বাচনের পরে যখন সর্বোচ্চ পাঠ করবেন তখন রাজধর্ম পালন করুন, অসুবিধে আহ্বান জানান আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেন। ঠিক
এই প্রশ্নগুলো রাজ্যের আপামর মানুষের কাছে আছে, যারা বলছেন নয়া পেনশন রাজ্যের কর্মচারীদের জন্য দারুণ সুযোগ সুবিধা। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, জনপ্রতিনিধিদের পেনশন কেন পুরনো ধাঁচে থাকবে, তাদেরও কেন নতুন ধাঁচে হবে না? এই প্রশ্নগুলো বিভিন্ন মহল থেকে উঠতে চলেছে। আমরা আজ ডিএর বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, ডিআরের বিষয় নিয়ে কথা বলছি। নমস্কার, কে বলছেন? বলছি অরুণাচল প্রদেশ। আসলে দেখেন, 2018 সালে লিখিত কর্মচারী সাধারণ মানুষের কাছে এখন তাদের যে প্রতিশ্রুতি ধারগুলো সবকিছু মানুষের কাছে যত্ন করে রেখেছে, কারণ তারা মনে করছে বিজেপি সরকার সেভাবে রাখে না। কিন্তু আসলে দেখেন, তাদের একটু পর্যন্ত বিজেপি সরকার আসার পরে সমহারে বেতন, সমহারে দিয়ে, সমহারে স্বতন্ত্র কমিশন এক্ষেত্রে আমরা দেখলাম অনেক আমাদের সাথে যারা বন্ধু বান্ধব যারা থাকছে, যারা শিক্ষা করছে 16 সাল থেকে নিজের পরে একজনের 4,00,000 টাকা করে সরকার তাদের পাওনা পাবে। কিন্তু এটা উৎসাহের মাধ্যমে কিন্তু কর্মচারীদের মোটা বানিয়ে সরকারটা বিজেপি ভোট নিয়ে সরকারটা গঠন করলো। গঠন করার পরে মানুষ মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া এই রাজ্যে ক্ষমতা নেই। এখন পর্যন্ত 7.5 বছর 8 বছর হয়ে গেল, একটা সর্বক্ষেত্রে সমস্ত মানুষের সাথে প্রতারণা করে গেল, কিন্তু সর্বক্ষেত্রে লাভ হলো তাদের বেতন টাকা বৃদ্ধি বিবার করে এমনি এগুলো ভিতরে তাদের কিন্তু লাভ হলো, কিন্তু জনসাধারণের এখনো লাভ হলো না। আর সমস্যা আমি কথা সবসময় বলি, সারা ত্রিপুরা রাজ্যে মুসলিম শতকরা 10 জনের লস হচ্ছে আর 90 জনের লস হচ্ছে কিছু পার্সেন্ট টাকার তাদের পেছনে দূর আসছে। কারণ 5 লাখ টাকা ইনকাম করছে, 5 লাখ টাকা দিয়ে তার মধ্যে দিয়ে খুশি হয়েছে। কিন্তু আমরা আশাবাদী, কারণ মানুষ এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, কারণ কর্মচারীরা সমস্ত মানুষ রুখে দাঁড়াবে। কারণ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষ বেশি দিন থাকতে পারে না। সমস্ত শ্রম দিবসের সাথে প্রতারণা, কর্মচারীর সাথে প্রতারণা, বেকারের সাথে প্রতারণা, যারা রয়েছে সর্বশিক্ষা তাদের অনিয়মিত কর্মচারী, সমহারে বেতন। কিন্তু আসলে সরকারের এক ব্রাঞ্চে কোনটায় ঘামতি নেই। কালকে আমরা আলোচনা করেছি, মানে এক ব্রাঞ্চ দিয়ে টাকা চলছে আর প্রশাসনের জুড়ে এই রাজ্যের সরকারটা থেকে হয়েছে বলে আমরা মনে করি এখন পর্যন্ত। কারণ প্রশাসন রাজ্য তো তাদের পক্ষে কাজ করে যাচ্ছে, কিন্তু মানুষ আন্দোলন করতে পারছে না, রাস্তারা করতে হচ্ছে। প্রতিনিয়ত যে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, কিন্তু তাদের মানে কোনো চিন্তা ভাবনা করতে হবে সাধারণ মানুষ কি করে চলবে, মধ্যবিত্ত পরিবার কি করে চলবে, লেখাপড়া কি করে ছেলে মেয়েদেরকে করাবে। কিন্তু তাদের এক একটা এক করে নতুন নতুন আবার নতুন নতুন যোজনা আবিষ্কার করবে। কত জনের যোজনা পেয়েছে কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। কোথাও স্কুল ড্রেস পরিবর্তন করবে, এই বিষয় নিয়ে কিন্তু তাদের কিন্তু আর কোনো কাজ নাই। এমএলএ মন্ত্রী মিনিস্টারদের কিন্তু আমরা বিগত দিন দেখলাম বামপন সরকার একটা বিধেয়ক পাওয়ার ক্ষেত্রে, উদ্বোধনের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা সামলাতো, কিন্তু পাওয়া যেত না। কিন্তু কিন্তু আসলে তারা এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, তাদের কাজকর্ম নেই, কারণ তারা গান বাজনা নিয়ে আসে। কিন্তু মানুষের আমরা আশা করি এই 2.5 বছরের মধ্যে সরকারের প্রতিশ্রুতিগুলো যদি পালন না করে, মানুষ তো কিন্তু রুখে দাঁড়াবে, কিন্তু হাসপাতাল কেউ রুখতে পারবে না। কারণ এসব মিথ্যা প্রতিশ্রুতি মানুষের বাড়ি ভাঙচুর করে, পাঠিয়ে দিয়ে আক্রমণ করে, কংগ্রেসের বাড়ি, সিপিএমের বাড়ি, বিজয়। আমরা যারা রাজ্যের শিক্ষক কর্মচারীদের এই হিসাব নিকাশের কথাগুলো বলছি, তারা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এই সময়ের মধ্যে অন্যান্য রাজ্যগুলোতে কি পরিমাণ ডিএডিআর দেওয়া হচ্ছে। কারণ বেশ কয়েকটি রাজ্য আছে যখন কেন্দ্রীয় সরকারে 55% দিয়েছিল, সেই রাজ্যগুলো 55% ডিএডিআর দিয়েছে। নমস্কার, কে বলছেন? কথা বলুন। লাইনে আছেন, কথা বলুন। আমার প্রশ্ন হলো, মানে রাজ্য সরকারে রাষ্ট্রপতি বিজেপি সরকারে কর্মচারীদের নিয়ে ভালো না হলে আগামী সুযোগ দিয়ে যে আকর্ষণগুলো তো মানে মাথা উচিত হবে। ঠিক বেশ কয়েকটি রাজ্য যখন এই বিষয়গুলো নিয়ে বক্তব্য জোরালো করেছে, তখন কেউ কেউ বলছেন যে কোনো কোনো রাজ্য সরকার নিজেদের মতন করে তারা সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্রীয় হারে যে ডিএডিআর দেওয়া হচ্ছে সেই রাজ্যগুলো ঘোষণা করে থাকে। হয়তো খুব নিকট ভবিষ্যতে অন্যান্য রাজ্যগুলো যেখানে 55% ডিএডিআর দিচ্ছে, তারা হয়তো 3% ডিএডিআর ঘোষণা করে এবং সে হিসাব বা সে ডিএডিআর এর পরিমাণ 58% ঘোষণা করবেন, অর্থাৎ মোট 58% দেবেন। হয়তো বা দিতে পারেন কিছু কিছু রাজ্য যেহেতু প্রথম থেকে কেন্দ্রীয় সরকারের প্রায় সঙ্গে সঙ্গে তারা ডিএডিআর ঘোষণা করে সে ক্ষমতা রক্ষা করে চলেছে, বা কেন্দ্রীয় সরকারের মতোই সেখানে ডিএডিআর সেই রাজ্যগুলো দিয়ে থাকে। যখন রাজ্য
যখন কেন্দ্রীয় সরকারের 55% দিয়ে দেওয়ার ছিল, তখন বেশ কয়েকটি রাজ্য 55% এবং একটি রাজ্য যেটা হিমাচল প্রদেশ, তারা 56% দিয়েছে। তারা প্রথম থেকে 1% বেশি, কেন্দ্রীয় সরকার থেকে 1% বেশি সেখানে দিয়ে তারা কেন্দ্রীয় সরকার থেকে সে ব্যয়ের পরিমাণ 1% বাড়িয়ে দিচ্ছে, বা তাদের রাজ্যে বা সেই রাজ্যে 56% দিয়ে দেওয়া হচ্ছে মোট হিসাবে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার থেকে 1% বেশি। 55% দিচ্ছে বেশ কয়েকটি রাজ্য। সেই তালিকায় কিন্তু যেমন বিজেপি শাসিত রাজ্য আছে, ডাবল ইঞ্জিনের সরকার আছে, ঠিক তেমনি আবার সিঙ্গেল ইঞ্জিনের সরকারও আছে। আবার সে 55% দিয়ে দেওয়া হচ্ছে না সেই রাজ্যগুলোর মধ্যে, যেমন ত্রিপুরা ডাবল ইঞ্জিনের সরকার আছে। আবার ঠিক এটাও বলা যেতে পারে 2018 সালের পর দিয়ে দেওয়ার হিসাবেই শুধু নয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় হারে হুবহু সপ্তম বেতন কমিশনের সমস্ত সুপারিশ কার্যকর হয়নি, কথা দিয়ে কথা রাখেনি সরকার। সেই বক্তব্যগুলো রাজ্যের শিক্ষক কর্মচারীদের মধ্য থেকে উঠে আসছে। এবং সেই 55% ছাড়াও কোনো কোনো রাজ্য, নমস্কার, কে বলছেন? 55% ছাড়াও কোনো কোনো রাজ্য আরো দিয়ে দেওয়ার, তারা যে পরিমাণ দিচ্ছে সেগুলোও হচ্ছে ত্রিপুরা থেকে অনেক অনেক বেশি। ত্রিপুরা বর্তমানে সর্বমোট 36%। নমস্কার, কে বলছেন? হ্যালো, আপনি লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, আমি তোমাদের বলছি কথা বলুন। যে আজ থেকে আপনার নিয়েছেন, এটা খুবই একটা ভালো টপিক নিয়েছেন, তার জন্য আপনাকে আমার তরফ থেকে এবং কর্মচারী তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমার একটা এইভাবে একটা কথা ছিল যে কোন রাজ্যের কর্মচারীদের দিয়ে দেওয়ার বা দিয়ে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার সময় আছে, কোনো জায়গায় রাজ্যের ভান্ডারে অর্থ নেই, সেই যত অজুহাত। একটা মন্ত্রী বিধায়করা কিন্তু ওনাদের সময় কোনো কিছু অভাব থাকে না, সবকিছু ওনারা ইংরেজির মতো নিয়ে নেন। ওনারা অফিসে নিচ্ছেন, ওনারা বেতন বাড়িয়ে নিচ্ছেন, কিন্তু কর্মচারীদের বেলায় কিছু নেই। কিছু নেই তো আশা ছিল যে এই বছর 16 কমিশনের আগে আমাদের অনেকটা বাড়ানো হবে, কিন্তু দেখা গেল 3% বাড়ানো হবে। এটাকে অনেকে হবে না, আমাদের আশা করে লাভ নেই। এই জায়গাটা কিছুটা তথ্য বুঝে। ধন্যবাদ। ত্রিপুরা যেমন মোট 36%, ঠিক তেলেঙ্গানা রয়েছে 33%, অন্ধ্রপ্রদেশে 33%, মণিপুর 39%, মিজোরামে 40%, পাঞ্জাবে 42%, মেঘালয়ে 49%, সিকিমে 53%, মহারাষ্ট্র 53%, লাদাখেও 53% এবং জম্মু কাশ্মীরে 53%। 55% যখন কেন্দ্রীয় সরকারের ছিল, বা সর্বশেষ 55% যে রাজ্যগুলো রয়েছে তার সেই সময় হিমাচল প্রদেশ যেমন 56% ছিল, ঠিক এখন অরুণাচল প্রদেশ হয়ে গেছে 58%। সম্প্রতি তারা 3% দিয়ে দেওয়ার ঘোষণা করেছে। 55% দিয়ে দেওয়ার রাজ্যের সংখ্যাও কিন্তু অনেক রয়েছে, অনেকগুলো রাজ্য সেখানে দিয়ে দেওয়ার 55% ঘোষণা করেছে। আমরা সেই তথ্যগুলো জানবো। তার আগে আজ আগরতলায় দিগ্বিজয় ভবনে শিক্ষকদের সম্মেলন ছিল। সেই সম্মেলনে রাজ্যের কর্মচারী নেতৃত্ব অঞ্জন রায়চৌধুরী কিছু তথ্য উপস্থাপন করে বলেছেন বা দাবি করেছেন, এই সময়ের মধ্যে সরকার যদি তাদের শিক্ষক কর্মচারীদের পাওনা করি মিশিয়ে না দেয়, তাহলে পরবর্তী অর্থ কমিশন রাজ্যকে কিভাবে ক্ষতি হবে, রাজ্যের জন্য ক্ষতি হবে, শিক্ষক কর্মচারীদের ক্ষতি হবে, সেই তথ্যগুলো তুলে ধরেছেন। আমরা তার বক্তব্যের কিছু অংশ শুনব। শিক্ষকদের সমস্যা, বিশেষ করে স্কুলের শিক্ষক এবং কর্মচারীদের যে সমস্যা, সেই সমস্যাগুলি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে এবং তার থেকে উত্তর রয়েছে সরকারের যে ভূমিকা, সরকারের যে দায়িত্ব, সেগুলি নিয়ে আমাদের বিশেষ আলোচনা হয়েছে এবং আমরা একমত হয়েছি যে এইগুলিতে সরকারের একটা পজিটিভ কোনো ভূমিকা দিচ্ছে। সেখানে শিক্ষকের স্বল্পতা রয়েছে, সেখানে শিক্ষার যে পরিকাঠামো, ল্যাবরেটরি, এই পরিকাঠামো উন্নয়ন করার ক্ষেত্রে সরকারি কোনো ভূমিকা নেই এবং সেইগুলি বেশিরভাগ ক্ষেত্রে হেডমাস্টার ছিল কিংবা শিক্ষকের স্বল্পতা রয়েছে এবং তার যে সেইগুলো যেমন এখানে
ম্যানেজমেন্ট কমিটির উপরে জোর করে বহিরাগত সরকারি স্কুলের বা শিক্ষার সঙ্গে সম্পর্কিত না এমন ব্যক্তিদের ম্যানেজমেন্টের মধ্যে ম্যানেজমেন্ট কমিটির মধ্যে নিয়ে আসা। এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে, প্লাস সাংস্কৃতিক শিক্ষকদের সমস্যা, শিক্ষকদের বেতন কমের সমস্যা, কেন্দ্রীয় শিক্ষকদের সঙ্গে রাজ্যের শিক্ষকদের বেতনের ছাড়া, এবং এটা দূর করার জন্য আগামীতে কমিশন ভিউ টেলিভিশন ভিউ উপরাজ্যে এবং কেন্দ্রীয় কর্মচারী সেক্ষেত্রে আমাদের রাজ্যে এবং কেন্দ্রীয় ক্ষেত্রেও অষ্টম বেতন কমিশন গঠন করার জন্য কেন্দ্রীয় সরকারেরও এখনো পজিটিভ কোনো উদ্যোগ নেই। আমরা জানি 2026-এর 1 জানুয়ারি থেকে কেন্দ্রীয় কমিশনের বেতন রিভিশন হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত অ্যানাউন্সমেন্ট ছাড়া কোনো নোটিফিকেশন হয়নি অষ্টম বেতন কমিশন। এবং আমরা জানি 24 থেকে 28 আগে একটা পে কমিশনের গঠন করার পর তার সুপারিশ দেওয়ার জন্য, অথচ এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের উদ্যোগ নেই। এবং কেন্দ্রীয় সরকারের উদ্যোগ গ্রহণ না করলে রাজ্যের বেতন সংশোধন হবে না। এবং আমরা যেটা দাবি করছি, অবিলম্বে কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করছি, এবং আমাদের রাজ্য সরকারের কাছে দাবি করছি যাতে অষ্টম বেতন কমিশন যেটি থেকে চালু হোক না কেন, রাজ্য কর্মচারীদের যাতে অষ্টম বেতন কমিশন মোতাবেক বেতনক্রম দেওয়া হয়, এবং তার জন্য সপ্তম বেতন কমিশনের যে অ্যালামনি বিল আছে, আমরা তো সপ্তম বেতন কমিশন পাইনি, সেই সপ্তম বেতন কমিশন মোতাবেক রাজ্য কর্মচারীদের শিক্ষকদের বেতনক্রম চালু করতে হবে প্রথমে, তারপরে তার ভিত্তিতে অষ্টম বেতন কমিশনের রায় রাজ্যে কার্যকরী করতে হবে। এবং আমরা দেখছি আমাদের রাজ্যে গত অক্টোবর থেকে সবাইকে দিয়ে দেওয়া হয়, কিন্তু আমাদের রাজ্যে 3 সদস্য দেওয়ার পরে এটা বলুন। দেখুন, ত্রিপুরার মন্ত্রিসভার সদস্যদের চিন্তা ভাবনা কিন্তু অন্যরকম। কারণ তারা তাদের ফ্যামিলি বা তারা নিজেরা বঞ্চিত হবে, এটা কিন্তু আমরা আশা করি, করলেও তারা আশা করে। কারণ তাদের ঠিক থাকতে হবে। এইবার বেতন থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা, সরকারি গাড়ি, ডেভেলপমেন্ট থেকে শুরু করে এগুলি তাদের ঠিক থাকতে হবে। আমাদের সপ্তম কমিশন চলে যাক, এটা তো শুধু ভাষা ছিল, আমরা বুঝতে পারিনি। আর তাদের সব সুযোগ সুবিধা পাইতে হবে, এটাই ঠিক। কারণ এখানে দেখবেন ওরা ক্যাবিনেটের সিদ্ধান্ত নিচ্ছে, এরকম ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে বেকাররা 30 বছর চাকরি করলেও পেনশন পাবে না, আর ওরা চাকরি 4 বছর কাজ করলে পেনশন পাবে, মেডিকেল পাবে, ওদের ফ্যামিলি পাবে। কি নির্লজ্জ সিদ্ধান্ত! এগুলি আমরা সহকারী পেনশনার সকলে মিলে এই দিয়ে বা অন্য দাবি ছেড়ে দিয়ে তাদের বেতন ভাতা কমানো এবং তাদের সুযোগ সুবিধা, পেনশন এগুলি বন্ধ করার জন্য আন্দোলন করা প্রয়োজন আগে, এবং রাজ্যবাসীকে জানানো দরকার তারা সিদ্ধান্ত নিয়েছে। আসলে সব রাজ্যবাসী কি জানে তারা কি করেছে? তাদের সুযোগ সুবিধা এগুলি ঠিক রেখেছে, আর অন্যরা খোলায় যাক, এটাই আমার বক্তব্য। নমস্কার। আমাদের রাজ্যে 3 সদস্য দেওয়ার পরে এটা 19% হয়েছিল বকেয়া, কিন্তু ইন্টারমিডিয়েট আবার কেন্দ্রীয় সরকার 3 সদস্য দেওয়াতে আবার 22% দিনের ব্যবধান হয়ে গেল। অর্থাৎ আমরা একজন কর্মচারী মিনিমাম রুগী মাসে 1700 টাকা এবং একজন রুগী কর্মচারী 34,000 টাকা পর্যন্ত মহানসভা ভাতা বাবদ প্রতি মাসে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ জিনিসপত্রের দাম বাড়ছে, এবং আমরা আমাদের এই সম্মেলনে আলোচনা করেছি মধ্যশিক্ষা পর্ষদ যেভাবে বিভিন্ন ফিস বৃদ্ধি করেছে, একদম ফি, ক্যান্সার ফি, রিভিউ ফি, এটা দেখা যাচ্ছে 170 থেকে 200% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এবং দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, এটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান স্বীকার করে নিয়েছে যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য।
কিন্তু সেখানে আমাদের বক্তব্য হচ্ছে যারা গরিবাহী কর্মচারী, গরিবাহী মানে মানুষ, তাদের ঘরের সন্তানরা কীভাবে পড়াশোনা করে। একটা হচ্ছে নবোদয় বিদ্যালয়ের নামে বিদ্যার্থীদের নামে বিদ্যালয়ের ফিস কাটিয়ে দেওয়া হয়, প্লাস এদের একদম ফিস সেন্টার ফিস বৃদ্ধির ফলে সাধারণ গরিব ঘরে ছেলে মেয়েদের যে পড়ার সুযোগ এবং শিক্ষকরা আমাদের তাদের প্রাইভেট টিউশন নিতে হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা অবৈতনিক শিক্ষা দাবি করি এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার শিক্ষাকে সম্পূর্ণ অবৈতনিক এবং তাতে সাধারণ ঘরের ছেলেমেয়েরা শিক্ষার সুযোগ পেতে পারে। এই বিষয়গুলি নিয়ে আমাদের আলোচনা হয়। আগামী দিনে আমরা এই বিষয়গুলিকে নিয়ে আমরা লড়াই করতে চাই, আমরা আওয়াজ তুলতে চাই এবং আমাদের যে রাজ্যের দেখেছি আইন শৃঙ্খলা একদম বিপর্যস্ত। দিনের বেলা একটা 13 বছর 14 বছর নিয়ে আগরতলা শহর থেকে মার হাত থেকে চিন্তায় হয়ে অপহরণ হয়ে যায়। একটি মেয়েকে জনগণে মানে অপদস্থ করার পরে মুখে পুলিশ জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে মেয়েকে দিল্লিকে নিয়ে যেতে হয়। এই জাতীয় প্রতিটি এবং লেখার সাম্রাজ্য রাজ্যে চালু হয়েছে, লেখার সাম্রাজ্য যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। এই বিষয়গুলিকে নিয়ে স্বাভাবিকভাবে মানুষের আওয়াজ যাতে আরো প্রসারিত হয়, আরো জোরালো হয়, এই বিষয়ে আমরা আমাদের সম্মেলন থেকে সরকারি শিক্ষক সমিতি রাজ্য সম্মেলন থেকে আমরা আলোচনা করেছি এবং জনমত তৈরি করার জন্য আমরা অক্টোবরের মধ্যে যদি বিয়েটা না দেওয়া হয়, কমিটির অ্যাক্টিভিটিটা না হয়, তাহলে আর এই ডিক্লারেশনটা চলবে। এই ডিক্লারেশন বিয়ের যে ডিক্লারেশন এটা কিন্তু নতুন না, আগে কিছু ছিল, এখনো ছিল, এখনো আছে। কিন্তু এখন তো ব্যাপারটা হচ্ছে তারা তো বলছে ডাবল ইঞ্জিন সরকার, হ্যাঁ, এখন মডেল স্টেট এই সমস্ত বিভিন্ন স্লোগান দিচ্ছে, সেটা অর্থের কোনো অভাব নেই। তাহলে এই ডিক্লারেশনটা তখন তো বাম সরকার থাকতে বলা হতো যে কেন্দ্রের থেকে অর্থ আসছে না, এখন তো তারা এই কথাটা বলতে পারছে না, অথচ কেন দেওয়া হচ্ছে না। এবং আমরা দেখেছি সমাজের অংশের বিভিন্ন ক্ষেত্রে ডিক্লারেশন শুরু হয়ে গেছে। আপনার শুধু শিক্ষক কমিটি না, রাজার মজুরি থেকে বলুন, মিনিমাম ওয়েজের থেকে বলুন, কমিটির মানুষ সাধারণ মানুষ তার খুব বিপদগ্রস্ত হচ্ছে। জিনিসের দাম হু হু করে বাড়ছে, লিটার রেন্ট বাড়ছে, দুধের দাম বেড়েছে, পৌর কর বেড়েছে, জল কর বেড়েছে, প্রতিটি জিনিসের দাম অত্যাধিক বাড়ছে। এবং একটা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে মানুষের মস্তিষ্ককে কলুষিত করার চেষ্টা হচ্ছে এবং অবৈজ্ঞানিক শিক্ষা, বিজ্ঞান ভিত্তিক শিক্ষাকে দুর্বল করা হচ্ছে। অযৌক্তিক শিক্ষা ও অপসংস্কৃতি এসব রং দিয়ে চালু করার চেষ্টা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে। এই বিষয়গুলিকে নিয়েও আমরা আজকের সম্মেলনে আলোচনা করি। নমস্কার, কে বলছেন? কথা বলুন। টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। আপনি লাইভে আছেন, কথা বলুন। আপনি লাইভে আছেন, কথা বলুন। দেখুন, আমি বলছি জেনা থেকে বিয়ের তো আমাদের মধ্যবর্তী নির্ভর করে গভর্নমেন্টের উপর, আর অনেক আশা করে গভর্নমেন্ট আমাদের অনেকে আশা ছিল, ঠিক আছে, আমাদের পাওনাটা অ্যাকচুয়ালি পাওনাটা দেওয়া দরকার। বিয়েটা দেওয়াতে সবাই সঠিক গভর্নমেন্টের উপর নির্ভর করে, যেভাবে জিনিসগুলো দাম বাড়ছে শুরু করে বিয়েটা সবাই বিয়েটা দেওয়া অত্যন্তই প্রয়োজন। এবং এই কর্মচারীদের মধ্যে যারা আছেন, আমাদের সঙ্গে যারা নিয়মিত থাকেন, তারা তো রয়েছেন বিভিন্ন শিক্ষক কর্মচারী সংগঠন যারা পরিচালনা করেন, তারাও তাদের হিসাব নিকাশের কথা বলেন। আমরা সেক্ষেত্রে বলছিলাম, যখন কেন্দ্রীয় সরকার 55%, বর্তমানে কেন্দ্রীয় সরকারের মোট ডিএডিআর-এর পরিমাণ 58%, যখন 55% কেন্দ্রীয় সরকারের ডিএডিআর ছিল, তখন বেশ কয়েকটি রাজ্য 55% ডিএডিআর দিয়েছে। নমস্কার, কে বলছেন? কথা বলুন। রাজনীতি মানে হচ্ছে পাবলিক সার্ভিস। বলা বাহুল্য অনেকেই রাজনীতি করে খুব তাড়াতাড়ি জনপ্রিয় রূপান্তরিত হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ তাদের বেতন বাটা যদি ইউনিটের মধ্যে থাকতো, তো অনেকেই রাজনীতি করা ছেড়ে দিতে চায়। তাই পরিসরের সবচেয়ে ভালো তৈরি করা আরো সহজ হতো। তখন কথাই রয়েছে, সংসদ যদি বুথ কখনো তাড়ানো সম্ভব নয়। ঠিক তখন অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দিল্লি,
গুজরাট, গোয়া, হরিয়ানা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, উড়িষ্যা, রাজস্থান সহ আরো বেশ কয়েকটি রাজ্য ৫৫% ডিএপিআর দিয়েছিল। নমস্কার, কি বলছেন? নমস্কার, দক্ষিণপুর থেকে বলছি। কথা বলুন। ডিএনএ কর্মচারীদের ন্যায্য অধিকার, কিন্তু আজকের থেকে ২০১৮ কথাই বলছি, যখন মাননীয় অর্থমন্ত্রীরা বলতে হচ্ছে যে অর্থনৈতিক প্রতিবন্ধকতা থাকে, তখনকার সময় বিরোধী যারা বর্তমান শাসক তারা বলতো এটা মিথ্যা কথা, সরকার দিতে গেলে সমস্ত পার্সেন্ট দিয়ে দিতে পারতো। নর্থ ইস্টের মধ্যে একটা ত্রিপুরাই রাজ্য সবচেয়ে দিয়ে কম। তারপর কর্মচারীদের আপনার বেসিক বলুন, হাউস রেন্ট বলুন, এমআর বলুন, বিরক্তি কর্মচারীদের এমআর ৫০০ টাকা। এগুলি দিয়ে কি হবে? নর্থ ইস্টের মধ্যে সমস্ত রাজ্যগুলির মধ্যে ডাবল ইঞ্জিন। আসামের মুখ্যমন্ত্রী সবাই ঘুমাতে বললেন উনি ওনার রাজ্যে জিএসটি রেখেছেন। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জগন্নাথ উনি ওনার রাজ্যে ঠিকভাবে দিয়ে দিয়েছেন। কারণ আমাদের রাজ্যে যারা কর্মচারী দরদি কিছু নেতা আছে, নিজেরা শুধু পশ্চিমটা বাড়ির কাছে নিয়ে বসে যাচ্ছেন। যায় এরকমের ধরাই আছে, বিবেকানন্দ মতো তখন ডাক্তার মুখ ধরাই আছেন, তারা শুধু গভর্নমেন্টের বিবাহ হিসেবে বসে আছেন। অবস্থা তিনি যখন বিরোধী ছিলেন তখন তিনি অনেক আন্দোলন করতেন, তিনি মহাসচিব দিয়েছেন। এখন উনি বলেন যে কর্মচারীদের কিছু রাজ্য সরকারের বাধ্যকতা আছে, অর্থনৈতিক সমস্যা আছে, তখন কেন করতে বলবেন? তখন উনি বিমুখ কথা বলছেন। এবার বিজেপি কেউ বলছে ১২%, কেউ বলছে ১৮%, কেউ বলছে ২% শেষ পর্যন্ত রাত্রে ৯টার সময় দিয়ে ডিক্লেয়ার করে তখন 3%। এটা হচ্ছে আমাদের অবস্থা। বাজারে চারটা কাঁচা কলার দাম পর্যন্ত দিচ্ছে। আমরা কিভাবে চলবো? সাধারণ অনেক কর্মচারীদের কথা বলে লাভ নেই, তাদের মধ্যে আরো খারাপ। তারপর থেকে শুরু করে সমস্ত রাজ্যে কর্মচারীদের অবস্থা একদম খারাপ অবস্থা। এই রাজ্যে শুধু কন্ট্রাক্টররা ঠিকভাবে আছে, বাইক বাহিনী সাধারণ বাহিনী হলেই ঠিকভাবে আছে, আর সবাই মরে যাচ্ছে। নমস্কার, কে বলছেন? দাদা আমি কথা বলুন। দেখুন, ভারতবর্ষের যে সিস্টেম তারা করছে মৌলবাদীরা, সিস্টেমটাই তো ঠিক নেই। কারণ সকলে এই ডিগ্রি আসার পরে আরো আরো দেশটাকে বন্ধ করে দিচ্ছে। এই যে মৌলবাদীরা সারা ভারতবর্ষের যে ভালো ছিল দেশ, মৌলবাদী দেশ, এইটাই তারা মানতে চাইতেছে না। তারা চাইতেছে এখন শুধু মন্ত্রীরা যদি তারা করতে থাকে, তারা বেশি পয়সা নেই, ভারতবর্ষের টাকার সঙ্গে তারা নিয়ে নেই, তারা শুধু লাগবে না নেতারা দরকার। আমরা যারা ভোটার কোনো দরকার পড়ে না, তারা কর্মচারী তারা কোনো দরকার পড়ে না, তারা তো চাইতেছে প্রশাসনটা বেতন না দিয়ে প্রশাসনটাকে বরবাদ করে দিচ্ছে। আর মানুষের যে ভোটার মধ্যে তারা খর্ব করে দিচ্ছে, কারণ তারা বেশি তারা প্রথম এখন ভোটার নিয়ে দিয়ে এই ঋণের মাধ্যমে তারা রাজনীতি করতে পারছে। মন্ত্রীরা আজকের দিন কিছু করার বা দেশটা আমরা লোকেরা যদি শাসন করতে পুরো দেশটা শুরু করাতে বা রাষ্ট্রকে কন্ট্রোল করতো, তাহলে আমার মনে হয় এই আপনার যেই পরিণাম হয়ে দাঁড়াচ্ছে দেশটা, এই পরিণামটা হলো হলো। কারণ তারা তো পয়সা কাটার জন্য বিদেশিরা পয়সা কাটার জন্য দেশটাকে শোষণ করার লেগে। তারা আমাদের এলাকা দল নেই, তারা ব্রাহ্মণ সমাজের লোক যারা একটা বিদেশি ব্রাহ্মণ রাজ্য, তারা কিন্তু পাক্কা আদায় করে নিতেছে দেশটা, সব করে নিতেছে। তাদের মন্দিরের অভাব নাই, দিনের পর দিন মন্দির বাঁচতেছে, ঘরে ঘরে তাদের রোজগার আছে। চাকরিদের তো তারা সব বাইরে আগে লোক সংখ্যা কম, ব্যবসাদের তো তাদের বড়ই তারা তাহলে তারা তো বিভিন্ন জায়গাতে অসুবিধা নেই। তারা এই করলে দায়িত্ব পূজা এবং দেশটাকে শোষণ করতেছে। তারা কর্মচারী দিয়ে দিচ্ছি আমার আমাদের কোনো কাজ নাই। আপনি ভাবতে পারেন মানুষের আগে যে পয়সাগুলি আসছিল এই জন্য করে দিতে ঠিক আছে, সমস্ত টাকা আপনার আত্মসাৎ করে গেছে কোটি কোটি টাকা। যদি এই টাকাগুলি আনতে হয় রাষ্ট্রকে ভালোভাবে পরিচালনা করতে, মনোবাদী থেকে রাষ্ট্র আনতে যাত্রী যে বিমা মানুষ বিমা এরা ডুবেছে, এই মানুষ বিমা যদি আমরা দূর করতে পারি, ব্রাহ্মণদের দূরে রাখতে পারি, তাহলে এই রাষ্ট্রগুলো আপনার আমার প্রত্যেকের আমরা মালিক হবো। তখন রাষ্ট্র ব্যবস্থা ভারতবর্ষে এরকম থাকবো না। আর কত টাকা যায় গো ভারতবর্ষে, আমার মনে হয় ভারতবর্ষের ভিতরে
কাছে টাকা দিতে পারতাম না যদি শুধু মন্ত্রী নেতার কাছে এমএলএর কাছে গেছে প্রধানদার কাছে গেছে আর পেজের কথা তো বলে লাভ নেই। তবে ম্যাক্সিমাম টাকা ভারতবর্ষের ম্যাক্সিমাম টাকা ব্রাহ্ম সমাজের কাছে। আপনি মানেন না মানেন এখানে কোটি কোটি লোক আছে, শিক্ষিত লোক আছে, করতে হলে বুঝতে পারবো ব্রাহ্মণদের কাছে কি হাল সম্ভব তারা টাকা দিয়ে সুবিধা নিতে তাদের সাথে কানেকশন করে নিতে। তার মধ্যে কোনো হাহাকার আসেনি। কোন ব্রাহ্মণ দ্বারা প্রতিবাদ করতেছে যে আমার কোনো রোজগার নাই, আমার চাকরি নেই। চাকরি হলে ব্রাহ্মণরা চাকরি দিতেছে জেনারেল। শিক্ষকদের সমস্যা, বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষক এবং কর্মচারীদের যে সমস্যা, সেই সমস্যাগুলি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে এবং তার থেকে উত্তর রয়েছে সরকারের যে ভূমিকা, সরকারের যে দায়িত্ব, সেগুলি নিয়ে আমাদের বিশেষ আলোচনা হয়েছে এবং আমরা একমত হয়েছি যে প্রাইমারি স্কুলগুলিতে সরকারের একটা পজিটিভ কোনো ভূমিকা দিচ্ছে। সেখানে শিক্ষকের স্বল্পতা রয়েছে, সেখানে শিক্ষার যে পরিকাঠামো, যে ল্যাবরেটরি, এই পরিকাঠামো উন্নয়ন করার ক্ষেত্রে সরকারি কোনো ভূমিকা নেই এবং স্কুলগুলি বেশিরভাগ ক্ষেত্রে হেডমাস্টার ছিল কিংবা শিক্ষকের স্বল্পতা রয়েছে এবং তার যে সেইগুলি আছে এবং এখানে ম্যানেজমেন্ট কমিটির উপরে জোর করে বহিরাগত সরকারি স্কুলের বা শিক্ষার সঙ্গে সম্পর্কিত না এমন ব্যক্তিদের ম্যানেজমেন্টের মধ্যে ম্যানেজমেন্ট কমিটির মধ্যে নিয়ে আসা। এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। প্লাস সাংস্কৃতিক শিক্ষকদের সমস্যা, শিক্ষকদের যে বেতন কমের সমস্যা, সেই যে শিক্ষকদের সঙ্গে রাজ্য শিক্ষকদের যে বেতনের ছাড়া এবং এটা দূর করার জন্য আগামী কমিশন ভিউ, রিভিশন ভিউ উপরাজ্যে এবং কেন্দ্রীয় কর্মচারী, সেক্ষেত্রে আমাদের রাজ্যে এবং কেন্দ্রীয় ক্ষেত্রেও অষ্টম বেতন কমিশন গঠন করার জন্য কেন্দ্রীয় সরকারেরও এখনো পজিটিভ কোনো উদ্যোগ নেই। আমরা জানি 2026-এর 1 জানুয়ারি থেকে কেন্দ্রীয় কমিশনের বেতন রিভিশন হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত অ্যানাউন্সমেন্ট ছাড়া কোনো নোটিফিকেশন হয়নি অষ্টম বেতন কমিশন। এবং আমরা জানি 24 মাস থেকে 28 মাস আগে একটা পে কমিশনের গঠন করার পর তার সুপারিশ দেওয়ার জন্য, অথচ এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার উদ্যোগ নেবে এবং কেন্দ্রীয় সরকারের উদ্যোগ গ্রহণ না করলে রাজ্যের বেতন সংশোধন হবে না। এবং আমরা যেটা দাবি করছি, অবিলম্বে কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করছি এবং আমাদের রাজ্য সরকারের কাছে দাবি করছি যাতে অষ্টম বেতন কমিশন যেটি থেকে চালু হোক না কেন, রাজ্য কর্মচারীদের যাতে অষ্টম বেতন কমিশন মোতাবেক বেতনক্রম দেওয়া হয় এবং তার জন্য সপ্তম বেতন কমিশনের যে অ্যালামনিগুলি আছে, আমরা সপ্তম বেতন কমিশন পাইনি, সেই সপ্তম বেতন কমিশন মোতাবেক রাজ্য কর্মচারীদের শিক্ষকদের বেতনক্রম চালু করতে হবে প্রথমে, তারপরে তার ভিত্তিতে অষ্টম বেতন কমিশনের রায় রাজ্যে কার্যকরী করতে হবে। এবং আমরা দেখছি আমাদের রাজ্যে গত এই অক্টোবর থেকে 1 অক্টোবর থেকে 3 দিয়ে দেওয়া হয়, কিন্তু আমাদের রাজ্যে 3 দেওয়ার পরে তবে এটা 19% হয়েছিল বকেয়া, কিন্তু ইন্টারমিডিয়েট আবার কেন্দ্রীয় সরকার 3% দেওয়ার চেয়ে আবার 22% বিরোধ ব্যবধান হয়ে গেল। অর্থাৎ আমরা একজন কর্মচারী মিনিমাম রুগী মাসে 1700 টাকা এবং একজন রুগী কর্মচারী 34,000 টাকা পর্যন্ত মহানকুমার ভাতা বাবদ প্রতি মাসে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ জিনিসপত্রের দাম বাড়ছে এবং আমরা আমাদের এই সম্মেলনে আলোচনা করেছি মধ্যশিক্ষা পর্ষদ যেভাবে বিভিন্ন ফিস বৃদ্ধি করেছে, একদম ফি, ক্যান্সার ফি, রিভিউ ফি, এটা দেখা যাচ্ছে 170 থেকে 200% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে। এটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান স্বীকার করে নিয়েছে যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য। কিন্তু সেখানে আমাদের বক্তব্য হচ্ছে যারা গরিব আইন কর্মচারী, গরিব আইন মানুষ, তাদের ঘরের সন্তানরা কীভাবে পড়াশোনা করে। একটা হচ্ছে নবোদয় বিদ্যালয়ের নামে, বিদ্যার্থীদের নামে যেভাবে ফিস কাটিয়ে দেওয়া হয়, প্লাস এভাবে একদম ফি, সেন্টার ফি বৃদ্ধির ফলে সাধারণ গরিব ঘরে ছেলে মেয়েদের
যে পড়ার সুযোগ এবং শিক্ষকরা আমাদের তাদের প্রাইভেট টিউশন নিতে হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা অবৈতনিক শিক্ষা দাবি করি এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার শিক্ষাকে সম্পূর্ণ অবৈতনিক এবং তাতে সাধারণ ঘরের ছেলেমেয়েরা শিক্ষার সুযোগ পেতে পারে। এই বিষয়গুলি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আগামী দিনে আমরা এই বিষয়গুলিকে নিয়ে আমরা লড়াই করতে চাই, আমরা আওয়াজ তুলতে চাই এবং আমাদের যে রাজ্যের যেদিকে আইন শৃঙ্খলা একদম বিপর্যস্ত। দিনের বেলায় একটা 13 বছর 14 বছর নিয়ে আগরতলা শহর থেকে মার হাত থেকে চিন্তায় হয়ে অপহরণ হয়ে যায়। একটি মেয়েকে জনগণে মানে অপদস্থ করার পরে মুখে জিনিস জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে মেয়েকে দিল্লিকে নিয়ে যেতে হয়। এই জাতীয় প্রতিদিন এবং নেশার সাম্রাজ্য রাজ্যে চালু হয়েছে। নেশার সাম্রাজ্য যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। এই বিষয়গুলিকে নিয়ে স্বাভাবিকভাবে মানুষের আওয়াজ যাতে আরো প্রভাবিত হয়, আরো জোরালো হয়, এই বিষয়ে আমরা আমাদের এই সম্মেলন থেকে সরকারি শিক্ষক সমিতির এই রাজ্য সম্মেলন থেকে আমরা আলোচনা করেছি এবং জনমত তৈরি করার জন্য আমরা অক্টোবরের মধ্যে যদি বিয়েটা না দেওয়া হয়, কমিটির অ্যাক্টিভিটিটা না হয়, তাহলে আর এই ডিক্লারেশনটা চলবে। এই ডিক্লারেশন বিয়ের যে ডিক্লারেশন এটা কিন্তু নতুন না, আগে থেকে ছিল, এখনো ছিল, এখনো আছে। কিন্তু এখন তো ব্যাপারটা হচ্ছে তারা তো বলছে ডাবল ইঞ্জিন সরকার। হ্যাঁ, এখন মডেল স্টেট এই সমস্ত বিভিন্ন স্লোগান দিচ্ছে, যেটা অর্থের কোনো অভাব নেই। তাহলে এই ডিক্লারেশনটা তখন তো বাম সরকার থাকতে বলা হতো যে কেন্দ্রের থেকে অর্থ আসছে না। এখন তো তারা এই কথাটা বলতে পারছে না, অথচ কেন দেওয়া হচ্ছে না। এবং আমি দেখেছি সমাজের অংশের বিভিন্ন ক্ষেত্রে ডিক্লারেশন হয়ে গেছে। আপনার কিন্তু শিক্ষক কমিটি না রাজার মজুরি থেকে বলুন, মিনিমাম ওয়েজের ক্ষেত্রে বলুন, সমাজের মানুষ সাধারণ মানুষ তার খুব বিপদগ্রস্ত হচ্ছে। জিনিসের দাম হু হু করে বাড়ছে, লিটার রেট বাড়ছে, দুধের দাম বেড়েছে, পৌর কর বেড়েছে, জল কর বেড়েছে, প্রতিটি জিনিসের দাম অর্থনীতি বাড়ছে। এবং একটা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে মানুষের মস্তিষ্ককে কলুষিত করার চেষ্টা হচ্ছে এবং অবৈজ্ঞানিক শিক্ষা, বিজ্ঞান ভিত্তিক শিক্ষাকে দুর্বল করা হচ্ছে। অযৌক্তিক শিক্ষা, অপসংস্কৃতি এসব রং নদিয়ে চালু করার চেষ্টা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে। এই বিষয়গুলিকে নিয়েও আমরা আজকের সম্মেলনে আলোচনা করি। 2023 সালের নভেম্বর মাস থেকে 2024 সাল ফুল, 2025 সালের অগাস্ট মাস অব্দি টোটাল প্যানশনে গিয়েছেন 396 জন লোক। আমরা গত মার্চে 18 মার্চ 2025 তারিখে আমরা আমাদের কিছু এডিসিভ পেনশনার কমিটি গঠন করি। গঠন করার পর ফার্স্ট টাইমে আমরা সিএম এর সাথে ডেপুটেশন নিয়ে মিলিত করি। মিলিত হওয়ার পর সিএম আমাদেরকে বলল, প্রথমেই বলো যে দেখুন, যে হারে পেনশনের লিস্ট দিয়েছে সেটা আমরা ভাবতে পারিনি, এত টাকা আমাদের কাছে নেই, আমরা আপনাদের এখন পেনশন দিতে পারবো না, আপনারা অপেক্ষা করতে হবে। তখন আমরা বললাম, দেখুন, আমরা আমাদের সারাটা জীবন এই 60 বছর পর্যন্ত আপনাদের কাজ আমরা করেছি, আমাদের কর্মক্ষমতা যতক্ষণ আছে আমরা সহানুভূতির সহিত আমাদের কর্ম করেছি, করে আমাদের দায়িত্ব পালন করে আমরা রিটায়ারমেন্টে এসেছি। রিটায়ারমেন্টে আসার পর গভর্নমেন্টের একটা নিয়ম কাজ আছে, সংবিধান রয়েছে, একটা নিয়ম আছে যে 45 দিনের মধ্যে যে লোকটা পেনশনে যায় তার পেনশন চালু করতে হবে, তার লিস্ট সেলাই দিতে হবে, গ্র্যাচুইটি দিতে হবে, ওটার সঙ্গে পয়সা দিতে হবে। আপনার কাছে টাকা আছে কি না আছে সেটা আমার দেখার বিষয় নয়। তখন উনি বলল যে যদি না থাকে, আপনি যদি অপেক্ষা না করতে পারেন তাহলে আইনের দ্বারস্থ হতে পারে, এই কথাটা বলল। তারপরেও আমরা সহানুভূতির সহিত দ্বিতীয়বার আমরা যিনি থেকে এনেছি এক্সিকিউটিভ মেম্বার, ওনার সাথে আমরা প্রশ্ন দিই। সেখানে এইসব কথাগুলো তুলে ধরা হয়েছে, আমাদের দুঃখের কথা। উনি বললেন যে আমি কি করবো, সিএম যতক্ষণ পর্যন্ত অর্ডার না করবে ততক্ষণ পর্যন্ত আপনাদের পয়সা করে পেনশন আমরা চালু করতে পারবো না।
তখন আমি বললাম, স্যার দেখুন, আমাদের মধ্যে যারা যারা ক্যান্সারে দিয়েছে 7 বছর বয়স হয়েছে, অনেকে 7 বছরের উপরে হয়ে যাবে, অনেকেই রোগে বিভিন্ন ক্রিটিক্যাল রোগে আক্রান্ত হয়ে আছে। তবে আমরা আপনাদের কাছে আবার বিনীতভাবে রিকোয়েস্ট করব যে যারা অসুস্থ আছে এদের একটা লিস্ট আপনার হাতে তুলে নিচ্ছি, আপনারা অন্তত তাদেরকে আপনারা পেনশনটা অথবা কিছু টাকা দিয়ে আপনারা আপাতত সাহায্য করুন। পরবর্তী সময়ে আমাদের পেনশন চালু হলে তো আপনারা তখন এটা কেন নেবেন। উনি বলেন যে আমার ক্ষমতা নিয়ে আমি দিতে পারবো না, আপনারা কেউ দ্বারস্থ হন। এইভাবে বিভিন্নভাবে আমরা ওনাদের দ্বারস্থ হয়েছি, বিভিন্ন সময়ে 3-4 বার করে দেবতাকে নিয়েছি, মিলিত হয়েছি। তারাই আমাদেরকে বাধ্য করছে কোর্টে কেস করাতে। এখন দেখুন আমাদের অবস্থায় ওই জায়গায় দাঁড়িয়েছে, আমরা এখন কিছু করবো নাকি আমাদের মধ্যে প্রায় যে 394 জন টোটাল কর্মচারী পেনশন রয়েছে এই পর্যন্ত গত অগস্ট মাস থেকে তার মধ্যে আমি রোজগার কাজকৃত করার পরে 14 শিশুর যখন মহিলার ছাত্ররা কথা পাই যখন আলোচনা আমাদের পেনশন ব্যাপার নিয়ে তখন আশা দেয় যে ওয়েন্সি আমার একমাস হয়নি, কীভাবে আমরা একমাস অতীত হলো কোনো কিছু হয়নি। তার পরবর্তী সময়ে আবার ওনার দ্বারস্থ হলাম, সেদিন ওনার বাড়ির জুলাই 4 তারিখে ওনার বাসভবনে গেলাম, সাক্ষাৎ হলো, ওনার সাথে কথা বললাম। বলার পরে উনি বলছেন আমি দিল্লি যাবো, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবো, রাজ্য মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি, এই ওনার টাকা দিলে করে আপনাদের টাকা দেওয়া হবে। আর এই মাসের মধ্যে আপনারা পেয়ে দেবেন, অন্তত পেনশনটাও তো পেয়ে দেবেন, এই কথা বলুন। বলার পরেও দেখা গেল হয় নাই পেনশন। তারপরে আমরা আবার তো হিসাব করলাম, করার পরে প্রশাসনের লোকজনের সাথে কথা বললাম, অধিকারীদের সাথে কথা বলার পরে ওনারা আমাদের পেনশন চালু করেছেন। কতজন লোকের 396 জন লোকের মধ্যে আমাদের ব্যয় ভাঙা হচ্ছে 53 জন। এই 55 জনের মধ্যে 35 জনের পেনশন চালু করেছেন। যেটা কথা ছিল যে একটা লোক মারা যাওয়ার পর তার ফ্যামিলির চাকরি পাবো, সেটা আইনগতভাবে এই গভর্নমেন্ট আসার পরে এটা করে দিয়েছে। বলছে যে পুরা সহায়তা যত সেই পুরা সহায় তার ফ্যামিলি পাবে, কিন্তু সেই কাজটা করতে গিয়ে তারা দেখা গেল 55 জনের মধ্যে 35 জনকে দিয়েছে এবং ইন্স্যুরেন্সের যে টাকা ওটা পাওয়ার কথা ছিল যে যার বেনিফিট 1,20,000 টাকা, তারা এনার প্রিন্সিপাল অ্যামাউন্ট যা আছে তার মধ্যে টোটাল যত টাকা হবে তার হচ্ছে যে বোনাস ইন্টারের সরকারের টাকাগুলো পাওয়ার কথা ছিল, কিন্তু এখন অব্দি পাইনি ওরা। আমরা যারা পেনশনে দিয়েছি 2023 নভেম্বর এবং ডিসেম্বরে টোটাল আইটি সিস্টেম ছিল, পেনশন পেয়েছিল, তাদেরকে ডেপুটে এবং মিসচালারি এবং পেনশন দেওয়া হয়নি। পরবর্তী সময়ে আমরা দৌড়ঝাঁপ করে তাদের এটা পাইয়ে দিয়েছি। তার পরবর্তী সময়ে আমাদের 160 জনের পেনশন ওনারা চালু করেছেন। এ পর্যন্ত টোটাল 253 জনের পেনশন চালু করেছেন, আর বাদ বাকি এখনো 200 আর 100 টাকা। আপনারা শুনলেন, আপনারা যাদের বক্তব্য শুনলেন তারা এডিসির অবসরপ্রাপ্ত কর্মচারী, তারা পেনশন পাচ্ছেন না এবং এই সময়ের মধ্যে বেশ কয়েকজন পেনশন পেলেও যে অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলো পাচ্ছেন না। সব মিলিয়ে তারা তাদের ক্ষোভের কথা বলছেন, অসন্তোষের কথা বলছেন এবং শিক্ষক কর্মচারী থেকে শুরু করে প্রত্যেকে তাদের পাওনা-কড়ির কথা বলছেন, হিসাব নিকাশ তারা করছেন। এবং এই সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দিল্লিতে আছেন, খুব সম্ভবত প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেকের সঙ্গে দেখা করবেন। আর অক্টোবর মাস বলে রাজ্যের শিক্ষক কর্মচারীরাও দারুণভাবে হিসাব নিকাশ করছেন। আজ এ পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।